বুয়েটের ছাত্র রাজনীতি চায় ছাত্রলীগ, সম্মতি আছে ভিসিরও। ক্যাম্পাস রাজনীতি মুক্ত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। বুয়েটে অপরাজনীতি হলে ব্যবস্থার হুঁশিয়ারি ওবায়দুল কাদেরের। শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংসের অপচেষ্টা দেখছেন মির্জা ফখরুল। দখল বাণিজ্যে হাজী সেলিম, জগন্নাথের তিব্বত হল এখন স্ত্রীর নামে মার্কেট। রাজুককে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে ভবন নির্মাণ। মিয়ানমার যুদ্ধে আরএসওর হুঙ্কার, স্বাধীন আরাকান রাষ্ট্রের দাবি। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেয় মূল লক্ষ্য। জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ, সুফল পাচ্ছে না মানুষ। ভারত থেকে আসলো আমদানির ১,৬৫০ মেট্রিক টন পেঁয়াজ। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আমি ইশিকা আজিজ। বুয়েটের ছাত্র রাজনীতির অনুমতি দিতে বুয়েট প্রশাসনকে আলটিমেটাম দিয়েছে ছাত্রলীগ। রোববার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে মৌলবাদ বিরোধী সমাবেশে এই আলটিমেটাম দেন ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। সমাবেশ শেষে বুয়েটে বঙ্গবন্ধুর মুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ছাত্রলীগ নেতারা। আর বুয়েট উপাচার্য জানান, শিক্ষার্থীরা চাইলে রাজনীতি করতে দেয়া হবে। অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেছেন, কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে নন তারা, তবে ক্যাম্পাস রাজনীতি মুক্ত থাকবে। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। বুয়েটে মৌলবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের প্রতিবাদ সমাবেশ। সমাবেশ শুরু হওয়ার আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় শহীদ মিনার চত্বর। মিছিলে আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে সমাবেশ স্থল। সমাবেশে উপস্থিত হয়ে বক্তারা বলেন, বুয়েটের ছাত্র রাজনীতি অবিলম্বে চালু করা না হলে আইনি লড়াই চলবে। আমি বুয়েট প্রশাসনকে অনুরোধ করব, তারা এই ধরনের বিনা তদন্তে তারা কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না। তাদের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত। রাজপথে লড়বো, আমরা টেবিল টকে লড়বো, আমরা আইনি প্রাঙ্গণে লড়বো। বুয়েটের শিক্ষার্থীদের রাজনীতি করার ফয়সালা বুয়েটের শিক্ষার্থীরাই গ্রহণ করবে। এ সময় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন বুয়েট প্রশাসনকে আলটিমেটাম দেন যেন অনতিবিলম্বে বুয়েটে ছাত্র রাজনীতি চালু করে দেন, আর ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানান। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমাদের সুস্পষ্ট আহ্বান থাকবে যে অনতিবিলম্বে সেখানে ছাত্র রাজনীতি চালু করতে হবে। যে নিয়ম আপনারা চালু করেছেন সেটি কালা কানুন, সেটি কালো আইন। কোন আদালতে, কোন সংবিধানে সেই আইন টেকার কথা নয়। সমাবেশ শেষে ছাত্রলীগ বুয়েট ক্যাম্পাসের শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। বুয়েট উপাচার্য বলেন, শিক্ষার্থীরা চাইলে ছাত্র রাজনীতি চালু হতে পারে। শিক্ষক এবং ছাত্ররা যদি সিদ্ধান্ত নিয়ে থাকে, সেই সিদ্ধান্ত যদি পরিবর্তন করতে হয়, তাদেরকেই আবার উদ্যোগী হতে হবে। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, কোনোভাবেই ছাত্র রাজনীতি প্রবেশ করতে দেওয়া যাবে না। আমাদের ক্যাম্পাসের রাজনীতি মুক্ত থাকা, অপশক্তির কবল থেকে মুক্ত থাকা এবং নিরাপত্তার নিশ্চয়তা শিক্ষার্থীরা পেলে আমরা সকল ব্যাচের শিক্ষার্থীরা অনতি বিলম্বে আমাদের একাডেমিক কার্যক্রমে ফেরত যাব। আবারও সাফ জানিয়ে দিতে চাই যে আমাদের অবস্থান কোনো একক ছাত্র রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয়, বরং বুয়েট ক্যাম্পাসে সকল ছাত্র রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে। দাবি আদায় না হওয়া পর্যন্ত দুই পক্ষই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধের নামে জঙ্গিবাদ, উগ্রবাদ প্রশ্রয় দেয়া হলে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে চট্টগ্রাম বিভাগীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে এই কথা বলেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট, জানাচ্ছেন জুবায়ের রাজিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সারা দেশের নেতাকর্মীদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় করছে আওয়ামী লীগ। রোববার বঙ্গবন্ধু এভিনিউয়ে মতবিনিময় চলে চট্টগ্রাম বিভাগীয় নেতাকর্মীদের সঙ্গে। এতে প্রধান অতিথি হিসাবে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। মতবিনিময় সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের নামে জঙ্গিবাদ, উগ্রবাদ প্রশ্রয় দেয়া হলে কড়া ব্যবস্থা নেবে সরকার। ছাত্র রাজনীতি বন্ধ করার নামে বুয়েটকে একটা অপরাজনীতি, জঙ্গিবাদের সেই কারখানা রূপান্তরিত করা হবে, পরিণত করা হবে। এটা যাতে না হয় আমরা তদন্ত করে দেখছি। এ ধরনের কিছু পাওয়া গেলে সরকারকে অ্যাকশনে যেতে। আসন্ন উপজেলা নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে দাবি করে ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে প্রশাসন কোনো হস্তক্ষেপ করবে না। ইলেকশন সম্পূর্ণভাবে প্রশাসনিক ইন্টারফেয়ারেন্স বাইরে। প্রশাসন কোনো প্রকার হস্তক্ষেপ করবে না।
আমরা মন্ত্রী এমপি সাহেবরা আমরা যদি হস্তক্ষেপ থেকে বিরত থাকি তাহলে ইলেকশনে যে উদ্দেশ্য বিনা প্রতীকে ইলেকশন করা নেত্রী যে চিন্তা করেছে সে উদ্দেশ্য সার্থক। বৈশ্বিক মন্দার কারণে দেশের যে রিজার্ভ সংকট এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে তা দ্রুত কেটে যাবে বলেও আশা প্রকাশ করেন ওবায়দুল কাদের। ইনশাল্লাহ এই সংকট কেটে যাবে। জুবায়ের রাজিন, দেশ টিভি, ঢাকা। একদলীয় শাসন প্রতিষ্ঠার শেষ পর্যায়ে চলছে, প্রতিহত করতে না পারলে দেশের স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এজন্য বিশেষ করে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। অভিযোগ করেন দেশের গৌরবময় শিক্ষা প্রতিষ্ঠানকেও জোর করে ধ্বংস করে দিতে চাইছে ছাত্রলীগ। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভারত বাংলাদেশ দুই সরকারের সঙ্গে লড়াই করতে হচ্ছে দেশের মানুষকে। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রোববার রাজধানীর ভিন্ন স্থানে ভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেন বিএনপি নেতারা অভিযোগ করেন সোমালিয়ান জলদস্যুদের মতো দেশের মানুষকে জিম্মি করেছে বর্তমান সরকার। হতাশ হওয়ার কিছু নেই উল্লেখ করে জানান, চলমান আন্দোলনে বিজয় আসবেই। কোন স্বৈরশাসক, কোন জুলুমবাজ বেশি দিন ক্ষমতায় থাকতে পারে না। ওই ডামি নাটকের 7 জানুয়ারি আপনারা প্রত্যেকটি টেলিভিশনে দেখেছেন, পরের দিন প্রত্যেকটি পত্রিকায় দেখেছেন। সত্যিকার অর্থে মাত্র 5% ভোট পড়েছে। আমাদের সাথে তো 95% মানুষ জড়িত। আমাদের হতাশার কিছু নেই। দুটি সরকারের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করতে হচ্ছে এখন। একটি হলো ওই ভারতীয় সরকার, আর একটা বাংলাদেশের তাবেদার সরকার। ভারতীয় যে কোনো সরকার এই দেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে, এই দেশে জনগণের স্বাধীনতার হানি করে কোন সরকার যেন কাউকে সমর্থন না দেয়, এটা আহ্বান আমি জানাবো। এই আওয়ামী লীগের সময় বাংলাদেশে আরো লক্ষ লক্ষ তৈরি হবে এরকম মেজির, যারা বাংলাদেশ মানুষের পকেট কেটে দেশকে দেউলিয়া বানিয়ে ফেলবে। বিকালে রাজধানীর এক হোটেলে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির আয়োজনে ইফতার মাহফিলে অংশ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এই দেশে যে ফ্যাসিবাদী শাসক গোষ্ঠী গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে একটা একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার সর্বশেষ জায়গায় চলে গেছে, এটাকে যদি আমরা সবাই জনগণকে ঐক্যবদ্ধ করে প্রতিহত করতে সক্ষম না হই, তাহলে এই দেশের গণতন্ত্র চিরতরে লুপ্ত হয়ে যাবে, এই দেশের স্বাধীনতা বিপন্ন হবে। অভিযোগ করেন স্বাস্থ্য খাতকে ধ্বংস করে এবার আঘাত করা হচ্ছে শিক্ষা খাতে। স্বাস্থ্য বিভাগকে ধ্বংস করা হয়েছে, সবচেয়ে বড় আঘাতপ্রাপ্ত হচ্ছে এখন শিক্ষা ব্যবস্থা। আপনারা আজকেও দেখেছেন যে প্রতিষ্ঠানটি বাংলাদেশের একটা গৌরবময় প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানও এখন সরকারি দলের ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা মিছিল করে জোর করে সেই বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে তারা সেটাকে ধ্বংস করতে চায়। অন্য কোনো কিছু নয়, বরং জনগণই বিএনপির একমাত্র হাতিয়ার দাবি করেন বিএনপি মহাসচিব। জনগণের ঐক্য সৃষ্টি করতে হবে, জনগণই একমাত্র হাতিয়ার আমাদের। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সেই হাতিয়ার 23 বছরে উদ্ধার হয়নি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল। সাবেক সংসদ সদস্য হাজী সেলিম হলটি দখলে নিয়ে স্ত্রী গুলশান আরার নামে মার্কেট গড়ে তুলেছেন। এখনও দখল বাণিজ্য চালিয়ে যাচ্ছেন তিনি। সম্প্রতি অভিযোগ উঠেছে রাজুকের নোটিশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দখল করা জমিতে ভবন নির্মাণ করছেন হাজী সেলিম। বিস্তারিত শাহাদাত নিশাদের বিশেষ রিপোর্টে। পুরান ঢাকার অঘোষিত সম্রাট হিসেবে পরিচিত সাবেক সংসদ সদস্য হাজী সেলিম রাজকীয় জীবন যার, তাকেই বিভিন্ন সময় গণমাধ্যমের হেডলাইন হতে হয়েছে দখলদার হিসেবে। 2005 সালে লালবাগের কামালবাগে শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য জেলা প্রশাসনের বরাদ্দ দেওয়া জমি দখল করে পেট্রোল পাম্প বানানোর অভিযোগ জাতীয় বধির সংস্থার। অভিযোগ ওঠে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল দখল করে 2001 সালে স্ত্রীর নামে 10 তলা গুলশানারা সিটি মার্কেট গড়ে তোলেন তিনি। হল দখলমুক্ত করতে 2014 সালে তীব্র আন্দোলন গড়ে ব্যর্থ হন শিক্ষার্থীরা।
ওই আন্দোলনে গুলিবিদ্ধ সহ ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন। সেই সময়কার হল উদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি FM শরীফুল ইসলাম দেশ টিভিকে জানান, মার্কেটের দোকান হিসেবে হলের পজিশন বিক্রি করে দেন হাজি সেলিম। এ কারণে হাজার হাজার ব্যবসায়ের সঙ্গে পেরে ওঠেননি শিক্ষার্থীরা। এই হলের যে জায়গা, সেই জায়গায় স্থানীয় নেতারা তারা দখল করে সেই জায়গায় বাণিজ্যিক ভবন তৈরি করেছে। এখন সমস্যা হচ্ছে বাণিজ্যিক ভবন করেই শুধু ক্ষান্ত হয়নি, তারা ওখানে পজিশন তারপরে ফ্লোর বিক্রি করে চলে গেছে। এলাকাবাসীর অনেকে জানান তিব্বত হলের গুলশানারা মার্কেট হওয়ার গল্প। আমরা যে সময় এখানে 80 সালে যে সময় আসি, এরপর আমরা এদিকে আজ দেখতাম যে একটা ছাত্রাবাস ছিল। এর লগে এরকম লোকও ছিল না, একজন দুজন লোক ছিল নর্মাল, হ্যাঁ নর্মাল ছিল। দশতলা কমপ্লিট মার্কেট, আগে হল ছিল তিব্বত হল, ছাত্ররা ছিল। এখানেই শেষ নয়, তার প্রতিষ্ঠান মদিনা ডেভেলপার্স লিমিটেডের বিরুদ্ধেও রয়েছে জায়গা দখল করে ভবন নির্মাণের অভিযোগ। তেমনও এক ভুক্তভোগী মালিবাগের বাসিন্দা শেখ সিরাজ। তার অভিযোগ, পারিবারিক সম্পত্তি দখল করে ভবন তুলছেন প্রতিষ্ঠানটি। আর বাপদাদার সম্পত্তি, আমি যাবো না, যাইব নাকি? আমার যাওয়ার এখতিয়ার আছে নাকি? তো সেই জায়গার ভিতরে তারা মানে করে দিয়া এই কাজগুলি তারা করে যেতে সরকার। আমাদের জেলে নিয়ে গেছিল, 9 বছর সাজা খেতে আসছে, আর বাবা আমার জেলে ছিল। ওই অবস্থায় মনে করেন আমাদের বাড়ি যেমনি হাজি সেলিম কিছুদিন আগে ঢুকছে। অভিযোগের সত্যতা জানতে মদিনা গ্রুপের অফিসে গেলে বাধার মুখে পড়তে হয় দেশ টিভিকে। পরবর্তীতে কোনো কর্মকর্তা ক্যামেরায় কথা বলতে রাজি না হলেও জানানো হয় মালিবাগে কিনে নেওয়া জায়গাতেই ভবন নির্মাণ চলছে। না, আমরা সম্পত্তি কেনা, এই সম্পত্তি আমরা নিয়ে রাখছি, নিয়ে আমরা বিল্ডিং করছি ওখানে। এখন যদি আমরা বিল্ডিং করার পরে এসে আপনি কালকে বলেন যে না এখানে পাবে, ওইটা তো এটা কোর্ট বিচার করবে যে পাবে কি পাবে না। এ বিষয়ে প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক সোলাইমান সেলিমের সঙ্গে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কথা বলা সম্ভব হয়নি। নির্মাণ কাজ বন্ধে রাজুক 3 দফা নোটিশ দিলেও তা আমলে নেয়নি মদিনা ডেভেলপার্স। রাজুক মুখপাত্র জানান, নোটিশ অমান্য করায় ইতিমধ্যে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আবাসিক ভবনটি তার যে সেটব্যাক রয়েছে, তার চতুর্পাশে সেটব্যাকের বিচ্যুতি রয়েছে। সে বিচ্যুতির জন্য ইতিমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক তাদেরকে নোটিশ প্রদান করা হয়েছে। তারা নোটিশকে অমান্য করে কিছু ক্ষেত্রে কার্যক্রম বন্ধ ছিল, পরবর্তীতে আবার কার্যক্রম শুরু করছে। মোবাইল কোর্টের মাধ্যমে ভবনটি উচ্ছেদের কথাও জানান রাজুক মুখপাত্র। সাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মিয়ানমারের যুদ্ধে আরএসওর হুঙ্কার, স্বাধীন আরাকান রাষ্ট্রের দাবিতে মিয়ানমার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনও। তাদের দখলে রাখাইনের অনেকটা অংশ। বাহিনীতে বাড়ছে রোহিঙ্গা তরুণের সংখ্যা। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা মিয়ানমারে ফিরিয়ে নেয়াই মূল লক্ষ্য সংগঠনটির। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকা ঘুরে আবুল বাশার নয়নের রিপোর্ট। ফেব্রুয়ারি মাস জুড়েই নাইখুংছড়ি সীমান্তের উপারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির তুমুল সংঘর্ষ হয়। এতে অনেকটাই কুণ্ঠাসা হয়ে পড়ে বিজিপি। বিদ্রোহী আরাকান আর্মির পাশাপাশি মিয়ানমার বাহিনীর সঙ্গে লড়ছে সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন আরএসও। 1982 সালে প্রতিষ্ঠা হলেও মিয়ানমারের সীমান্তে বিভিন্ন সময় উত্তেজনাকালীন আলোচনায় আসে রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন। প্রশ্ন ওঠে, এই বাহিনীর মূল উদ্দেশ্য কি? দেশ টিভির সঙ্গে কথা হয় সংগঠনটির শীর্ষ নেতৃত্বের। সংগঠনটির সদস্য জানান, স্বাধীন আরাকান রাষ্ট্র গঠন তাদের মূল লক্ষ্য। জন্মভূমিতে ফিরতে সশস্ত্র সংগ্রাম চলছে বলেও দাবি তাদের। আমাদের দাবি হচ্ছে জাস্ট এটা, আমাদের রোহিঙ্গা জাতিদেরকে মিয়ানমারে ফিরে নেওয়া। আমাদের দেশ যদি সুস্থভাবে যদি না দেয়, আমরা আন্দোলন করব একটা বড় ধরনের। এটার মধ্যে কিন্তু কাউকে আমরা ছেড়ে দেব না মায়ানমারের। আরাকানের কিছু অঞ্চল এর মধ্যে আরএসওর নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে সংগঠনটি বলছে, ভারী অস্ত্র নিয়ে সজ্জিত তারা। চলছে বিশেষ প্রশিক্ষণও। নিজের জায়গা জমিন নিজস্ব সম্পত্তি আছে, প্রত্যেককে নারা দিয়ে ঘুরবো, ইয়ার লেভেলে আর আন্দোলন চাই। আরএসওর সশস্ত্র শাখার এই কমান্ডার বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার চেষ্টা হলেই বাধা হয়ে দাঁড়ায় মিয়ানমার সরকার। এবার তা প্রতিহত করবে তারা। আমাদের এই আন্দোলন রোহিঙ্গাদের জন্য আন্দোলন। রোহিঙ্গা জাতি নিজ দেশ ভুবনে ফিরে যাক, এই জন্য আমাদের এই আন্দোলন। মানে আর আন্দোলন হলে আর দেশের মধ্যে আর তো যাবে এভাবে আর দেশ ফিরে নেওয়া। এবার মধ্যে জামিলায়ান বাদানে হারফান আর চেষ্টা করে দেয়। রোহিঙ্গা প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের। 10 লাখের অধিক মিয়ানমার নাগরিকের প্রতি মানবিকতা এবং সর্বশেষ 330 মিয়ানমার জান্তা বাহিনীর সদস্যের প্রতি মানবিকতা দেখিয়েছে বাংলাদেশ সরকার। মিয়ানমার কি পারবে সেই প্রতিদান দিতে?
বাংলাদেশ মায়ানমার সীমান্তের 0 পয়েন্ট এলাকা থেকে আবুল বাশার নয়ন, দেশ টিভি। সংবাদ রাতে আরো থাকছে। দেশে ফেরার 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণ করতে হবে ট্রান্সকমের প্রধান নির্বাহী কর্মকর্তাকে, হাইকোর্টের নির্দেশ। প্রথম রোজার পর থেকে অধিকাংশ নিত্যপণ্যের দাম কমেছে বলে দাবি করেছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল হক টিটু। রোববার সকালে বাজার পরিস্থিতি নিয়ে টাস্কফোর্সের সভা শেষে তিনি জানান, ঈদ পর্যন্ত যৌক্তিক পর্যায়ে থাকবে দ্রব্যমূল্য। যে মূল্য, এটাকে একটা সহনীয় জায়গায় আমরা রাখতে পেরেছি এবং আশা করি যে এটা আগামী ঈদ পর্যন্ত আমরা এটা কন্টিনিউ করতে পারবো আর কি। আন্তর্জাতিক যে পরিস্থিতি হোক, আগামী 2-3 মাস মানে আগামী কোরবানির ঈদ পর্যন্ত আমাদের পণ্যের সরবরাহ, বিশেষ করে ভোজ্য তেলের সরবরাহ যথেষ্ট পরিমাণে আমদানি করা হয়েছে বা সাপ্লাই চেনে আছে এবং চিনি নিয়েও আমাদের কোনো সমস্যা নাই। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে দেশে দ্বিতীয়বারের মতো জ্বালানি তেলের মূল্য স্বয়ংক্রিয়ভাবে নির্ধারণ করেছে সরকার। এ দফায় কেবল ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 2 টাকা কমানো হয়েছে, তবে আগের মতোই রয়েছে পেট্রোল ও অকটেনের দাম। বিশেষজ্ঞরা বলছেন যে দাম কমানো হচ্ছে তার প্রভাব ভোক্তা পর্যায়ে পড়ে না, এতে লাভবান হয় মালিকরা। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। রোববার স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত নতুন মূল্যের তথ্য জানিয়ে প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, যা 1 এপ্রিল থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপন অনুযায়ী ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 108 টাকা 25 পয়সা থেকে 2 টাকা 25 পয়সা কমিয়ে 106 টাকা করা হয়েছে। এছাড়া অকটেল 126 ও পেট্রোলের দাম 122 টাকায় রাখা হয়েছে। তবে সেবাগ্রহীতারা বলছেন এভাবে 2-1 টাকা না কমিয়ে একেবারে কমালে লাভবান হবেন তারা। তেলের দাম তো কমাতে আমাদের কি উপকার? এর চলো আমাদের এইটাতে কোনো উপকারই হয়নি। যে 2-1 টাকা কমাইছেন এটা আমাদের কোনো উপকার নেই। আমরা তেল নিয়ে 1 লিটার নিতে আসলে ওই আমাদের 130 টাকা নিতে হয়। হয়তো যদি আরেকটু বেশি কমতো তাহলে হয়তো জনগণ একটু উপকৃত হতো। পরিবহন খাত, বিভিন্ন মালামাল যে আদান প্রদান হতো বা পরিবহন হতো, ওগুলাতে হয়তো কমলে জনগণ উপকৃত হইত। বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে এভাবে দাম কমিয়ে ভোক্তা পর্যায়ে পৌঁছানো সম্ভব নয়। এ দায় সরকারের বলেই মনে করেন তারা। দরপতনের সুবিধাটা তো আমরা পাচ্ছি না। গতবারে 3 টাকা কমেছে, তার কোনো সুবিধা আমরা পাইনি, এবং এবারে 2 টাকা কমেছে, তার কোনো সুবিধা পাওয়া যাবে বলে আমরা মনে করছি না। আমরা বরাবরই বলে এসেছি যে পরিমাণ দাম কমে সেই পরিমাণ অর্থ দিয়ে যদি প্রাইস স্টেবিলাইজড ফান্ড তৈরি করা যায়, তো সেই ফান্ড থেকে যখন জ্বালানি তেলের দাম বাড়বে তখন তা থেকে ভর্তুকি দিয়ে সেটা সমন্বয় করা, ঘাটতি সমন্বয় করা। সরকারের মালিকানার এই সমস্ত কোম্পানি বা ব্যবসার মালিকানার প্রতিনিধিত্ব করছে যে জ্বালানি বিদ্যুৎ বিভাগ, তাদের হাতে দিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই দায়িত্ব তো সরকারের উপরে পড়ছে। গাইডলাইন অনুসারে এখন থেকে প্রতি মাসে জ্বালানি তেলের ক্রয় মূল্যের আলোকে ভোক্তা পর্যায়ে বিক্রয় মূল্য সমন্বয় করা হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ভারত থেকে আমদানি করা প্রথম চালানের 1650 মেট্রিক টন পেঁয়াজ বাংলাদেশে এসে পৌঁছেছে। রোববার বিকেল 5:30টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেল বন্দরে এসে পৌঁছায় বড় এ চালানটি। এরপর কাগজপত্র যাচাই বাছাই শেষে পেঁয়াজের এই চালানটি সিরাজগঞ্জে পৌঁছবে। দর্শনা রেল বন্দর সূত্রে জানা গেছে মোট 42টি ওয়াগনে 1650 মেট্রিক টন পেঁয়াজ আনা হয়েছে। এই পেঁয়াজের চালানটি রোববার রাতেই সিরাজগঞ্জ উল্লাপাড়ার উদ্দেশ্যে ছেড়ে গেছে। দেখছেন সংবাদ রাত। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতা লতিফুর রহমানের মেয়ে সাজরে হকের করা হত্যা মামলায় তার বোন, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান সহ 3 জনকে দেশে ফেরার 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সরওয়ারের বেঞ্চে আদেশ দেন। মাহমুদ হাসানের রিপোর্ট। ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠাতার মেয়ে সাজরে হকের করা হত্যা মামলায় তার বোন, গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা সিমিন রহমান সহ 3 জনকে দেশে ফেরার 72 ঘন্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামান ও বিচারপতি KM জাহিদ সরওয়ার কাজলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এই আদেশ দেন। ট্রান্সকমের যারা ম্যানেজিং ডাইরেক্টর সহ অন্যান্যরা, তার মা, তারা হাইকোর্টের দ্বারস্থ হয় যে আমাদের আপনার কোর্টে সারেন্ডার করার জন্য আমাদের একটা প্রসেস করে দেওয়া। যেহেতু ওনারা এখনো বিদেশে আছে, এখন আসতে পারে নাই,
ইতিমধ্যেই 21 তারিখ অর্ডার হওয়ার পরে আসার জন্য প্রস্তুতি ছিল, 22 তারিখে আবার একটা মামলা হয়েছে। সেই মামলাটিতে আজকে আমরা একই ধরনের আদেশে প্রার্থনা করি এবং আদালত সেটা মঞ্জুর করে আপনার এই ফিরে আসার 72 ঘন্টার মধ্যে তারা যাতে আদালতে তারা সারেন্ডার করতে পারে সেই মর্মে একটা আদেশ আপনার দিয়েছে। শুনানিতে আদালত 72 ঘন্টার মধ্যে দেশে ফিরে তাদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন। কোম্পানির সম্পত্তি ও শেয়ার সংক্রান্ত বিরোধের জেরে ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমানের মেয়ে সাজরে হক তার বড় বোন ও মা সহ 8 কর্মকর্তার বিরুদ্ধে 4টি মামলা করেছেন। আহমদ হাসান, দেশ টিভি, ঢাকা। ঘুষ, দুর্নীতি ও অস্বচ্ছতাকে বাংলাদেশের বিনিয়োগে বড় বাধা বলে মনে করছে যুক্তরাষ্ট্র। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের বার্ষিক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে দুর্নীতি বিরোধী আইন প্রয়োগে ঘাটতি আছে। পর্যবেক্ষণগুলোর ঢালাও সমালোচনা না করে নজরদারি বাড়ানোর পরামর্শ অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের। আজিজুর রহমানের কিরণের জানাচ্ছেন বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় ফরেন ট্রেড ব্যারিয়ার শিরোনামে প্রতিবেদনে 60টি দেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাধাগুলো তুলে ধরা হয়। এতে বাংলাদেশের মেধা সম্পদ সংরক্ষণ, ডিজিটাল বাণিজ্য, সরকারি কেনাবেচা, বিনিয়োগ, ভর্তুকি ও শ্রম খাতের বাধাগুলো উঠে এসেছে। ইলেকট্রো প্রকিউরমেন্ট পদ্ধতি চালু করা হলেও দরপত্র বাছাইয়ে কারচুপি ও ঘুষের অভিযোগ করা হয় প্রতিবেদনে। ডিজিটাল বাণিজ্যের ক্ষেত্রে সাম্প্রতিক বিভিন্ন আইন নিয়েও উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বাংলাদেশে বিনিয়োগ থেকে লভ্যাংশ বিদেশে নিয়ে যাওয়ার প্রক্রিয়ায় অস্বচ্ছতা রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বাংলাদেশ থেকে বিদেশে রেমিটেন্স পাঠাতে রয়েছে আইনি জটিলতাও। প্রতিবেদনে বলা হয়, বাণিজ্যিক সমঝোতায় ঘুষ ও চাঁদা নেওয়ার প্রচুর অভিযোগ থাকলেও দুর্নীতি বিরোধী আইনের প্রয়োগ যথেষ্ট নয়, আর লাইসেন্স পেতে ঘুষ দেওয়ার অভিযোগ করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের এমন পর্যবেক্ষণকে ইতিবাচক হিসেবে দেখার আহ্বান অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবিরের। তো আসলে কস্ট অফ ডুইং বিজনেস যে হাই বাংলাদেশে, এটা একটা বড় কারণ কিন্তু আসলে ঘুষ দুর্নীতি। আমি মনে করি যে আলাপ আলোচনা যেহেতু হচ্ছে এবং কথাবার্তাগুলো আসছে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্যান্য যে সমস্ত বন্ধু দেশ তাদের দিক থেকে, তো আমি মনে করি যে এটা নিয়ে আসলে সরকার নিশ্চয়ই ভাবছে এবং এটা নিয়ে যদি আমরা একটু চিন্তা ভাবনা করি এবং এই যে ঘুষ দুর্নীতি তার বিরুদ্ধে যদি আমরা একটা অবস্থান নিই এবং একই সঙ্গে যে পুরো ব্যবসায়ের পরিবেশটা যাতে আরও উন্নত করি এবং এখানে যাতে সুশাসন নিশ্চিত করা হয়, এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবসার যে খরচ সেটা খুব সিগনিফিক্যান্টলি কমাতে পারবো এবং ব্যবসার যখন খরচটা আমরা কমাতে পারবো তখন কিন্তু দেশের ভিতর এবং বাইরে তখন আমরা আমাদের প্রতিযোগিতা আরও বাড়বে। এ ধরনের পর্যবেক্ষণ আমলে নিয়ে সুশাসন প্রতিষ্ঠা করতে পারলে বিনিয়োগ ও ব্যবসা বাড়বে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। সেগুলোর তুলনায় আমরা আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা। আমি মনে করি সংবাদ রাতে আরও থাকছে। বিসিবির এজিএমে গঠনতন্ত্রের 2টি ধারায় সংযোজন, চালু হবে নিজস্ব টেলিভিশন। খাদ্যে ভেজালকারীদের বিরুদ্ধে প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। রোববার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ইফতার বাজার মনিটরিং ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এতে অংশ নিয়ে ফেরদৌস আহমেদ বলেন, নিরাপদ খাদ্য অভ্যাস গড়ে তুলতে প্রয়োজন জনসচেতনতা বৃদ্ধি। এ সময় বিভিন্ন সতর্কীকরণ বার্তা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়। নিরাপদ খাদ্যটা তো আর আপনি একদিনে খাদ্য নিরাপদ করতে পারবেন না, এজন্য সচেতনতা তৈরি করতে আমরা একবার বুঝাবো, 2বার বুঝাবো, 3বার বুঝাবো, তারপর আমরা আইনের আশ্রয় যাব। তারপর আমাদের ম্যাজিস্ট্রেট আসবে, ম্যাজিস্ট্রেট সেটা ফাইন করবে এবং বিভিন্ন বুথ বসানো আছে এখানে যে কোন খাবারটার মধ্যে কতটুকু মানে খাদ্য সামগ্রীটা পজিটিভ এবং শরীরের জন্য হেলদি সেটা যাচাই বাছাই করার জন্য কিন্তু টিম কাজ করছে। বনে পাহাড় কাটার খবরে অভিযানে গিয়ে কক্সবাজারে খুন হয়েছেন সাজ্জাদুজ্জামান নামের এক বন কর্মকর্তা। পাহাড় খেকোদের মিনি ট্রাক ডাম্পারের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত হন তাঁর এক সহকর্মী। কক্সবাজার থেকে সৌরভ দেবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শনিবার দিবাগত রাতে উখিয়ার হরিণমারা এলাকায় অভিযানে যান বন বিভাগের বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জামান ও তার সহকর্মী মোহাম্মদ আলী। এ সময় মাটি ভর্তি একটি ডাম্পারকে বাধা দিলে ডাম্পারটি সাজ্জাদকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মস্তিষ্ক দ্বিখণ্ডিত হয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান সাজ্জাদ। পরে তার সাথে থাকা আলীকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে বলে জানান বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম। এই যে ডাম্পার এসে আমার সরকারি যে মোটরসাইকেল ছিল, মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে আমার বিটি অফিসারকে ঘটনাস্থলে থ্যাতলে একবারে পিষ্ট করে ফেলেছে। এটা খুবই দুঃখজনক। আমার উখিয়া রেঞ্জের মধ্যে সবচেয়ে ইফেক্টিভ এবং অ্যাক্টিভ বিটি অফিসার সেই ছিল। আইনগত ব্যবস্থা অবশ্যই নেব। আমরা আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমরা আইনগত যে প্রসিডিওর সেটা আমরা মেনটেন করব। থানা পুলিশ থেকেও একটা মামলা হবে।
তো আসলে আপনারা দেখেছেন কিনা ভিডিও ফুটেজে আসলে দেখা গেছে যে মাথার থেতলে গিয়েছিল, মগজটগজ বেরোয় গিয়েছে আর কি। এটা প্যাথেটিক সন্দেহ, এটা আসলে মানে সহ্য করার মতো না আসলে। ইতোমধ্যে বন কর্মকর্তা হত্যায় ব্যবহৃত ডাম্পার আটক ও অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে উখিয়া থানা পুলিশ। আমরা জব্দ করছি, অভিযান অলরেডি আমরা অব্যাহত আছে। হ্যাঁ, জি জি জি, ডামটাকে আমরা জব্দ করছি। জি, দেখা যাক আর কি মানে এটা হলো বন বিভাগের ওনারা আমাদেরকে যেভাবে দিবে আমরা ওই করে জানতে পারবো, বুঝছেন। নিহত সাজাদুজ্জামান কক্সবাজার দক্ষিণ বন বিভাগভুক্ত উখিয়া রেঞ্জের দোছড়ি বনবিটের দায়িত্বে ছিলেন। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়। সহকর্মীর মৃত্যুতে শোকাহত বন বিভাগের কর্মীরা, তারা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। তার এরকম একটা বিট অফিসার আমরা আমাদের সহকর্মী হারাইছি, এটা আসলে আমাদের জন্য খুবই কষ্টকর। যে এখন একটা অপরাধ হয়ে গেছে, এখন হয়তো বিচারের আওতায় আসবে। তো অপরাধ হওয়ার আগেই যদি আমরা আইনিভাবে সেটাকে শক্তভাবে দমন করতে পারি, আমার মনে হয় সেটা আরো ইফেক্টিভ হবে। আর ভবিষ্যতে এই ধরনের ঘটনা আল্লাহ চাইলে হয়তো এড়ানো যাবে। এদিকে নিহত বিট কর্মকর্তার মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সেই সাথে আহত মোহাম্মদ আলীও চিকিৎসাধীন আছেন, তবে শঙ্কামুক্ত বলছে চিকিৎসকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি। বন্দরনগরী চট্টগ্রামে মশার ভয়াবহ প্রাদুর্ভাবে অতিষ্ঠ নগরবাসী, তবুও টনক নড়ছে না চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। গত এক বছরে চট্টগ্রামে 14,082 জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে মারা গেছেন 110 জন। অবশেষে তীব্র সমালোচনার মুখে মশার উৎসস্থল ধ্বংসে মাঠে নেমেছে চসিক। এবার মশা নিয়ন্ত্রণের বিজ্ঞানভিত্তিক উপায় জানতে গবেষণাগার চালুর কথা জানান সিটি মেয়র। চট্টগ্রাম থেকে সহকর্মী ইশতিয়াক শানের রিপোর্ট। কিউলেক্স মশার উপদ্রবে অতিষ্ঠ চট্টগ্রামবাসী। মশা নিয়ন্ত্রণে নগরীতে ক্রাশ প্রোগ্রাম শুরু করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। মশার নিয়ন্ত্রণ গবেষণার জন্য গবেষণাগার চালুর ঘোষণা দিয়েছে সিটি মেয়র। তবে মশা নিয়ন্ত্রণে ওষুধের মান নিয়ে রয়েছে নানা প্রশ্ন। অনেকদিন থেকেই মশার অত্যাচারে অতিষ্ঠ চট্টগ্রামবাসী। নগরের ডেঙ্গু আক্রান্ত প্রতি 5 জনের একজন শিশু। আক্রান্ত 65% পুরুষ হলেও এ রোগে নারী ও শিশু মৃত্যুর হার বেশি। নগরীর 36টি খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলমান থাকায় পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হওয়ায় মশার প্রকোপ বেড়েছে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ করতেছে, ওনারা দুই পাশে গাইডওয়ালগুলো করার সময় মাঝখানে মাটিগুলো রাখার কারণে দেখা যাচ্ছে যে অপর পাশে পানিগুলো জমে যাওয়ার কারণে ওই জায়গায় পানিগুলো স্থির হয়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে ওখান থেকে মশার উৎপত্তি বেড়ে যাচ্ছে। হালি শহর না, পুরো চট্টগ্রামটাই মশার অভাব নাই। এখন মশার জন্য এখন কোনোখানে বসা যায় না, দিনেও বসা যায় না। ডেঙ্গু চিকুনগুনিয়ার প্রাদুর্ভাব বাড়লেই মশা তাড়াতে তোড়জোড় শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেই দায়িত্বহীন নিষ্ক্রিয়তায় বেড়ে যায় মশার উপদ্রব। আমরা মনে করতেছি কোনো ভাবে কার্যকর হবে না, কারণ আপনি শুধুমাত্র মেন নালাটাই আপনি পরিষ্কার করতেছেন, কিন্তু এটার সাথে সংযুক্ত কোনো নালা আপনি পরিষ্কার করতেছেন না। ওষুধের প্রতি মশার প্রতিরোধ ক্ষমতা তৈরি হওয়ায় মশা নিয়ন্ত্রণে গবেষণাগার প্রয়োজন বলে জানান সিটি কর্পোরেশনের মেয়র। মশার বডি রেসিস্টেন্স হয়ে গেছে, আসলে এটাও ঠিক। যেমন এরোসল মারলে ঘরের মশা মরে না, কিছুক্ষণ পরে আবার দেখি তারা জীবিত হয়ে উঠতে থাকে। তো এই জন্য আমাদেরকে গবেষণার দরকার আছে। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা একটা গবেষণা ল্যাব প্রতিষ্ঠা করছি এবং এটার প্রক্রিয়া চলছে। উইদিন 1.5 মাসের মধ্যে আমাদের ল্যাবটা পরিপূর্ণ হয়ে যাবে। সামনে বৃষ্টি হলে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উপদ্রব বাড়বে, তাই সিটি কর্পোরেশনকে এখন থেকে সতর্ক হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। ইশতিয়াক শান, দেশ টিভি, চট্টগ্রাম। দেখছেন সংবাদ রাত। অবরুদ্ধ গাজা উপত্যকায় স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে মিশর, জর্ডান ও ফ্রান্স। এরই মধ্যে জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর কাতারে আলোচনায় বসেছে ইসরায়েল ও হামাসের প্রতিনিধি দল। এদিকে আল শিফা হাসপাতালে গেল 13 দিনের অভিযানে নিহত হয়েছেন 4 শতাধিক ফিলিস্তিনি। বিস্তারিত মুশরিফা নুসহাতের রিপোর্টে। অবরুদ্ধ গাজা উপত্যকায় যখন ত্রাণের জন্য হাহাকার চলছে, তখন ত্রাণ সংগ্রহ করতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। গাজা সিটির কাছে এই হামলায় ঘটেছে বহু হতাহতের ঘটনা। এদিকে উপত্যকার সাধারণ মানুষের জন্য 400 টন খাদ্য নিয়ে সাইপ্রাসের লার্নাকা বন্দর ছেড়েছে একটি জাহাজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সমুদ্রপথে সরাসরি গাজায় যাচ্ছে খাদ্যপণ্য। আল শিফা হাসপাতালে 13তম দিনের মতো অব্যাহত আছে ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে
গিয়েছে এই 13 দিনে 4 শতাধিক রোগী, বাস্তুচ্যুত এবং হাসপাতাল কর্মী নিহত হয়েছেন। যদিও ইসরায়েলের দাবি তারা শুধুমাত্র হামাস যোদ্ধাদেরই টার্গেট করেছে। হামলা অব্যাহত আছে মাগাজি ক্যাম্প সহ পশ্চিম তীরেও। গাজায় সাময়িক যুদ্ধবিরতির জোর প্রচেষ্টা চালিয়ে আসছেন বিশ্ব নেতারা। এবার উপত্যকাটিতে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ফ্রান্স, মিশর এবং জর্ডানের পররাষ্ট্রমন্ত্রীরা। 3 দেশের প্রতিনিধিরা শনিবার এক বৈঠকের পরে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান। গাজায় ত্রাণ সরবরাহ নিয়ে এত প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার কোনো কারণ নেই। এটা হচ্ছে শুধুমাত্র একটি কট্টর রাজনৈতিক দলের অবিবেচক সিদ্ধান্তের কারণে। তারা অনাহারকে অবলীলায় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ইসরায়েলের উচিত স্থলপথে ত্রাণ সরবরাহতে আর বাধা না দেয়া। গাজায় প্রতি মুহূর্তে বিপর্যয় চলছে, আর আরেকটি বিপর্যয় হলো উপত্যকায় এই ভয়াবহ পরিস্থিতি ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ব্যর্থতা। এদিকে রোববার কাতারে আলোচনায় বসতে যাচ্ছে হামাস ইসরায়েল। জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পর এই প্রথমবারের মতো এই দুই পক্ষের আলোচনায় বসার পদক্ষেপে আশার আলো দেখা যাচ্ছে। তেহরানে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন ইরান সমর্থিত ফিলিস্তিনের ইসলামিক জিহাদ গ্রুপের প্রধান নেতা। এ সময় তিনি বলেন, গাজায় ইসরায়েলের বিরুদ্ধে জয় ফিলিস্তিনিদেরই হবে। অন্যদিকে ইরান সমর্থিত আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইরাকের দাবি, ইসরায়েলের উত্তরাংশে ড্রোন হামলা চালিয়েছে তারা। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা নিয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতে বইছে লোকসভা নির্বাচনের আমেজ। ভোটের বাকি আর মাত্র 19 দিন। বিজেপি, কংগ্রেস ও তৃণমূলের পাল্টাপাল্টি কর্মসূচিতে গরম রাজনীতির ময়দান। এদিকে ভোটের আগ মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের একটি দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দেওয়ার অভিযোগ তুলেছেন কংগ্রেসের বিরুদ্ধে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ভারতের লোকসভা নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি। 19 তারিখের নির্বাচনকে সামনে রেখে ঘর গুছাতে ব্যস্ত দলগুলো। এরই মধ্যে শনিবার শেষ হয়েছে নির্বাচনের প্রথম দফা ভোটের মনোনয়ন পর্ব। এই পর্বে ভারত জুড়ে 102টি আসনে চূড়ান্ত হয়েছে প্রার্থী তালিকা। এতে নির্বাচনী প্রচারণা আরও জোর পেয়েছে। রোববার নতুন মাত্রা যোগ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের কৃষ্ণনগরে আলোচিত সমালোচিত তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে এক জনসভার মধ্য দিয়ে ভোটের প্রচারণায় নেমেছেন। জনসভায় বিতর্কিত নাগরিকত্ব আইনের প্রসঙ্গটি টেনে আনেন মমতা। ওদের কাজ হচ্ছে মতুয়া ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে মুসলিম ভোট ভাঙাও মিথ্যে কথা বলে, ওদের কাজ হচ্ছে হিন্দু হিন্দুতে লাগিয়ে দাও, এরপরে বলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে। মানে আপনার বিয়ে কোনো আইন মানবে না, আপনাকে যা চাপিয়ে দেবে তাই করতে হবে। এদের ভোট দেবেন। চলতি মাসের শুরুতে একই জায়গায় জনসভা করে গেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, যেখানে অমৃতা রায়কে প্রার্থী হিসেবে বেছে নিয়েছে পদ্ম শিবির। বাংলায় যখন সমীকরণ মেলাতে ব্যস্ত পদ্ম আর জোড়াফুল, তখন দিল্লির কারাবন্দী মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে কেন্দ্র করে উত্তপ্ত রাজপথ। ক্লিন ইমেজের তকমা পাওয়া মুখ্যমন্ত্রী মুক্তি, রাজনৈতিক হয়রানি বন্ধ সহ নানা দাবিতে দিল্লির পথে নেমেছে বিজেপি বিরোধী অল ইন্ডিয়া জোট। রোববার গণতন্ত্র বাঁচাও সমাবেশে উপস্থিত ছিলেন মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী সহ অনেকে। কংগ্রেস বলছে, কোনো ব্যক্তিকে রক্ষার সমাবেশ নয়, দেশের গণতন্ত্র এবং সংবিধানকে রক্ষার সমাবেশ। 2 खिलाड़ियों को अरेस्ट करके अंदर कर दिया। উল্টো বিরোধী শিবির ইন্ডিয়া জোটের নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী। हमारा विरोधी था, उसमें भी यदि कोई भगवान का भक्त था तो भगवान ने उसको गले नहीं लगाया, उसके उद्धार के लिए अवतार तक लेके दिखाया। এদিকে কংগ্রেসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন খোদ ভারতীয় প্রধানমন্ত্রী মোদী। বলেন, ভারতীয় ভূখণ্ড কাচাথিবু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল কংগ্রেস। মোদী সরকারের সমালোচনাকারী লেখক, সাংবাদিক এবং অধিকার কর্মীদের বিনা বিচারে কারাগারে বন্দী রাখার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বিশ্বের শীর্ষ 16 শিক্ষাবিদ। ভারতে গণতন্ত্র এবং নাগরিক অধিকার সুরক্ষিত রাখতে বিচার বিভাগ সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা। মুশরিফা নুজহাত, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবারে খেলার সংবাদ। ক্রিকেট সহ অন্যান্য খেলা সম্প্রচারের লক্ষ্যে বিসিবি টিভি নামে একটি ক্রীড়াভিত্তিক চ্যানেল প্রতিষ্ঠা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। পাপনের তৃতীয় মেয়াদের দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় রোববার। এবারের এজিএমে বার্ষিক প্রতিবেদন দাখিল অনুমোদন, চলতি অর্থ বছরের বাজেট অনুমোদন সহ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। রিফাত আঞ্জুমের রিপোর্ট।
বিসিবির বার্ষিক সাধারণ সভার দিনক্ষণ ঠিক ছিল আগেই। যথাসময়ে উপস্থিত বিসিবির প্রায় 170 কাউন্সিলর। এবারের এজিএম এর বিশেষত্ব, মন্ত্রী হওয়ার পর প্রথমবার এজিএম এ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের তৃতীয় দফায় দায়িত্ব নেওয়ার পর বিসিবির দ্বিতীয় এজিএম এটি। বিসিবির গঠনতন্ত্রে পরিবর্তন, পরীক্ষামূলকভাবে আঞ্চলিক ক্রিকেটের কার্যক্রম শুরু, বিসিবি টিভি সহ নানা বিষয় নিয়ে আলোচনা হয় এবারের এজিএম এ। প্রায় 3.5 ঘন্টার সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি বিসিবি সভাপতি জানান বিসিবির গঠনতন্ত্রের 6 নম্বর অনুচ্ছেদে পরিবর্তনের কথা। কনস্টিটিউশনে একটা চেঞ্জ ছিল, বিশেষ করে আপনার অনুচ্ছেদ 6-এর উপঅনুচ্ছেদ 6.17 এবং 6.20-তে আনীত সংশোধনী প্রস্তাবনাসমূহ সাধারণ পরিষদ কর্তৃক অনুমোদিত হয়। আঞ্চলিক ক্রিকেটের পরীক্ষামূলক কার্যক্রম হিসেবে টি-20 টুর্নামেন্টের আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে। এই অ্যাডহক কমিটি এখন সকলকে নিয়ে নির্বাচন করবে। নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত কমিটি লাগবে। সেই কমিটি হবে আমাদের প্রকৃত আসল রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। ফার্স্ট কাজ ওদেরকে দিয়েছে একটা টুর্নামেন্ট চালু করতে, একটা টি-20 টুর্নামেন্ট জাস্ট টেস্ট কেস হিসেবে দেখার জন্য। ওই টুর্নামেন্টটা চালাবে তারা, যে কয়টা কমিটি করা হয়েছে 20 লক্ষ টাকা তাদেরকে দেওয়া হবে জাস্ট প্রথমে টেস্ট কেস হিসেবে দেখার জন্য যে তা কে কিভাবে পারফর্ম করছে। তবে এখনই আঞ্চলিক ক্রিকেট সংস্থাকে পূর্ণ স্বাধীনতা দিতে চান না বিসিবি সভাপতি। যদি এখনই ঢালাওভাবে বলে দেন যে তারা একেবারে ইন্ডিপেন্ডেন্ট, যা খুশি তাই করতে হবে, তা না। আমরা আগে বুঝে নেই, দেখে নেই, তারপর ঠিক করবো। তবে ইভেনচুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবেই কাজ করা। এছাড়া বিসিবি টিভি শুরুর ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয় এবারের এজিএম এ, যার মাধ্যমে ঘরোয়া ক্রিকেট সহ অন্যান্য খেলা সম্প্রচার করতে চায় বিসিবি। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা।